আসসালামু আলাইকুম। আজকে পড়াবো হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। মানে এটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। তো আমরা আছি অ্যানিমিয়ার প্যাথোলজি, সাইন, সিমটমস, তারপর হচ্ছে এগুলো ইনভেস্টিগেশন, এগুলো জানবো। আচ্ছা, আমরা পড়াই যাই। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের যে ফিজিওলজিতে পড়ে আসছিলাম। তো হিউম্যান বডিতে হচ্ছে ব্লাড ভলিউম কতটুকু থাকে লিটারে, সেটা হচ্ছে 5 থেকে 6 লিটার। আর হচ্ছে ব্লাডটা হচ্ছে অ্যালকালাইন, মানে হচ্ছে পিএইচটা হচ্ছে অ্যালকালাইন থাকে। তো এটা হচ্ছে ব্লাডের মধ্যে আমরা, মানে আমরা কখন বুঝবো যে একজন পেশেন্টের বা একজন ব্যক্তির অ্যানিমিয়া হয়েছে, এই জিনিসটা আমরা কিভাবে জানতে পারবো? আমরা কি নর্মালি দেখলেই বুঝতে পারবো যে তার অ্যানিমিয়া হয়েছে? সেটা কিন্তু না। যখন আমরা একটা পেশেন্টের জন্য কিছু পেশেন্ট আসবে, তার হচ্ছে কিছু সাইন থাকবে, সিমটমসও থাকবে। তো সেই সাইন সিমটম দেখার পরে যখন আমরা ব্লাড টেস্ট করব, সিবিসি তে আমরা যখন আরবিসি তে যাব, আরবিসি টেস্টে আর আরবিসির মধ্যে যখন আমরা দেখবো যে হিমোগ্লোবিন লেভেলের কম বেশি হয়ে গেছে, কমবে, ডিক্রিজ হবে, তখন কিন্তু আমরা হচ্ছে সেটাকে বলবো অ্যানিমিয়া। এখন অ্যানিমিয়া হচ্ছে আমরা বেসিকটা জানি, মানে ব্লাড ভলিউম যেটা, ব্লাড ভলিউম হচ্ছে 5 থেকে 6 লিটার থাকে এভরি হিউম্যান বডিতে। তো এইখানে 5 থেকে 6 লিটারের ব্লাড ভলিউমের মধ্যে আবার এখানে দুইটা পোর্শন আছে। একটা হচ্ছে ব্লাড প্লাজমা, আর একটা হচ্ছে সেলুলার এলিমেন্টস। সেলুলার এলিমেন্টের মধ্যে আবার আছে হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, তারপর হচ্ছে প্লাটিলেটস। এখন হচ্ছে আরবিসির মধ্যে থাকতেছে হিমোগ্লোবিন। এটা তো আমরা সবাই জানি। এখন এখানে দেখো, হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি, মানে হিমোগ্লোবিনটা যদি কমে যায়, সেটা কিন্তু আমরা বলবো হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়াটা হচ্ছে মেল ফিমেল সবার ক্ষেত্রেই হতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফিমেলদের বেশি দেখা যায়। মেলদেরও দেখা যায়, কিন্তু ফিমেলটা এই তুলনায় অনেক বেশি। আচ্ছা, আমরা ডেফিনিশনটা দেখি। অ্যানিমিয়া, আচ্ছা, মার্কার দেখি না। আচ্ছা, সমস্যা নাই, মার্কার। আচ্ছা, আমি লেজার দিয়ে দেখাচ্ছি যেহেতু মার্কারের কাজ করতেছে না। তো অ্যানিমিয়া ইজ এ স্টেট ইন হুইচ দ্য লেভেল অফ হিমোগ্লোবিন ইন দ্য ব্লাড ইজ বিলো দ্য নর্মাল রেঞ্জ অ্যাপ্রোপ্রিয়েট ফর এজ অ্যান্ড সেক্স। এখানে বলছে হচ্ছে এটা কিন্তু একটা স্টেট, এটা একটা কন্ডিশন। মানে অ্যানিমিয়াটা একটা কন্ডিশন যেখানে হচ্ছে হিমোগ্লোবিনটা, ব্লাডের যে আরবিসি লেভেলের যে হিমোগ্লোবিন লেভেলটা থাকতেছে, সেই লেভেলটা হচ্ছে নর্মাল রেঞ্জের চাইতে কমে যাবে। সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানিমিয়া। এটা বোথ সেক্সেস, যে কোনো বয়সে হতে পারে, এইজ এন্ড সেক্স। আচ্ছা, তারপরে হিমোগ্লোবিন লেভেল, এখানে হচ্ছে কিছু লেভেল দেওয়া আছে। তো এখানে অ্যাডাল্ট মেল, অ্যাডাল্ট ফিমেল, তারপরে হচ্ছে চিলড্রেন, চাইল্ড মানে বার্থ, এদেরও হচ্ছে হিমোগ্লোবিন লেভেল আমরা জানি। তো আমরা কিভাবে বুঝবো যে হ্যাঁ একটা পেশেন্টের হচ্ছে অ্যানিমিয়া হয়েছে, সেটার লেভেলে আর কি। তো অ্যাডাল্ট মেলের মধ্যে থাকতেছে হচ্ছে 13 গ্রাম পার ডে। এটা হচ্ছে আসলে নর্মাল রেঞ্জ হচ্ছে, আমরা অনেক বইয়ে দেখা যায় 13 থেকে 15 গ্রাম আছে, আবার 13 থেকে 16 গ্রামও দেওয়া আছে অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে, বা 13 থেকে 17 এই পর্যন্ত ধরে। কিন্তু আমরা হচ্ছে 13 গ্রামটা হচ্ছে লোয়ার, একজন ব্যক্তির লোয়ারটা দূর হচ্ছে 13 গ্রাম পার ডে। এখন আপার হচ্ছে 16 বা সর্বোচ্চ 17 পর্যন্ত অনেক বইয়ে দেখা গেছে। আচ্ছা, অ্যাডাল্ট ফিমেলে হচ্ছে 11.5 গ্রাম পার ডে। আচ্ছা, এটা হচ্ছে, এটাও একটা রেঞ্জ আছে, 11 থেকেই ধরা হয়। এটা হচ্ছে 11 থেকে 15 পর্যন্ত।
আচ্ছা, হিমোগ্লোবিন পার্সেন্টেজ লো আপ টু 11 গ্রাম পার ডে ইজ মাইল্ড অ্যানিমিয়া। আচ্ছা আচ্ছা, অ্যানিমিয়ার আবার হচ্ছে তিনটা ধরনের আছে, একটা হচ্ছে মাইল্ড, মডারেট আর একটা সিভিয়ার। আমরা মাইল্ড বুঝবো যখন হচ্ছে 11 পয়েন্ট, যেটা হচ্ছে আমরা ধরতেছি লোয়ার পয়েন্ট, যেটা যে এই পয়েন্ট পর্যন্ত আমরা অ্যানিমিয়া ধরবো না, এরপর এই পর্যন্ত হচ্ছে এই 11 পয়েন্ট পর্যন্ত আসলে সেটা হয়ে যাবে হচ্ছে মাইল্ড অ্যানিমিয়া। আরেকটা হচ্ছে 9 থেকে 11 গ্রাম পার ডে, এটা হচ্ছে মডারেট অ্যানিমিয়া। আরেকটা হচ্ছে 9 গ্রামের নিচে চলে আসলে, 9 গ্রাম পার ডে নিচে চলে আসলে সেটা হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া। আচ্ছা, অ্যানিমিয়াতে এখন হচ্ছে বাংলাদেশে খুব কমন একটা প্রবলেম। এই প্রবলেমের জন্য দেখা যায় যে আমাদের আমাদের হচ্ছে অনেক বেশি পরিমাণে পেশেন্ট আসে আমাদের হোমিওপ্যাথিতে। আচ্ছা দেখি, এখানে ক্লাসিফিকেশন অ্যানিমিয়ার ডেফিনিশন কিন্তু আরো একটা আছে। তো যেটা সহজ, অ্যানিমিয়ার ডেফিনিশন নিয়ে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে হ্যাঁ এটাই দিতে হবে, যেটা সহজ মনে হয় একটা দিলেই হয়। এটা এখানে ফিজিওলজিতে হয়তো বা আটকায়, কিন্তু প্যাথোলজিতে এইভাবে আটকায় না। আচ্ছা, ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা ক্লাসিফিকেশন আছে এখানে, মানে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। মেইনলি হচ্ছে আমরা হচ্ছে মরফোলজিক্যাল আর এটিওলজিক্যাল। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা বা ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা যদি একটা ইয়ারে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আসে, তো আরেকটা ইয়ারে হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা আসে। এটা হচ্ছে আমাদের আসবেই, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা দেখি। আচ্ছা, হিমোগ্লোবিন কিন্তু একটা প্রোটিন। তো এটা এখানে আবার হচ্ছে হিমোগ্লোবিনের যে দুইটা পার্ট, যে একটা হচ্ছে হিম আর একটা গ্লোবিন। একটা হিমের মধ্যে হচ্ছে আয়রন আছে, আর গ্লোবিন তো গ্লোবিনের হিম আর গ্লোবিনের কম্বিনেশনে হচ্ছে হিমোগ্লোবিন। তো এইখানে হচ্ছে দেখো লিখছে ইম্পেয়ার রেড ব্লাড সেল প্রোডাকশন, ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আছে ইম্পেয়ার রেড ব্লাড সেল প্রোডাকশন। আর একটা আছে হচ্ছে ডিপ্রেশন অফ ইরাথ্রোপয়েসিস, আর হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া, ব্লাড লস অ্যানিমিয়া। আচ্ছা, এখানে হচ্ছে ইম্পেয়ার্ড রেড ব্লাড সেল প্রোডাকশন মানে আরবিসির যে প্রোডাকশনটা হয়, মানে আরবিসি তে একটা কোয়ান্টিটি আছে। যেমন আমরা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি মেলের যে আরবিসি কোয়ান্টিটিটা ধরতেছি, সেটা হচ্ছে 4.5 থেকে 6 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, মানে 4.5 থেকে 6। আর হচ্ছে ফিমেলে হচ্ছে 4.5 থেকে 5। আর হচ্ছে বার্থ মানে ইনফ্যান্ট, একদম ছোট বাচ্চাদের যেটা, সেটা হচ্ছে 6.7। বাচ্চাদের একটু আরবিসিটা বেশি থাকে। তো এইটার যদি প্রোডাকশনটা ঠিক মতো না হয়, সেক্ষেত্রে দেখো এখানে অনেকগুলা কারণ দেওয়া আছে। ডেফিসিয়েন্সি অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, আরো কিছু কারণ দেওয়া আছে। ডিপ্রেশন অফ ইরাথ্রোপয়েসিস। আচ্ছা, ডেফিসিয়েন্সি অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস বলতে নিউট্রিয়েন্টস এর অভাব, যেমন আয়রন ডেফিসিয়েন্সি, তারপরে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। আর কম্বাইন্ড ডেফিসিয়েন্সি হচ্ছে ভিটামিন বি 12 এন্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। আর আরো কিছু আছে প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন, আর হচ্ছে ভিটামিন সি। যেমন আয়রন ডেফিসিয়েন্সিটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বেশি কমন, অনেক বেশি হয়। ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির জন্য মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, ফলিক অ্যাসিডের জন্য কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। আরো আছে ভিটামিন সি। ভিটামিন সি এর জন্য কিন্তু পার্নিসিয়াস বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দুটোই হতে পারে। আচ্ছা, এইগুলা হচ্ছে এক্সাম্পল, মানে এগুলো তো এক্সাম্পল না, এগুলো কন্ডিশন, কন্ডিশন সহই মনে রাখতে হবে। পরীক্ষার হলে কিন্তু কন্ডিশন গুলো লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে দেখি ডিপ্রেশন অফ ইরাথ্রোপয়েসিস। আচ্ছা, ইরাথ্রোপয়েসিস মানে কি? ইরাথ্রোপয়েসিসটা হচ্ছে যেখানে হচ্ছে রেড ব্লাড সেলটা প্রডিউস হয়, আবার হচ্ছে এখানে হচ্ছে আহ, উম, এই যেখানে রেড ব্লাড সেলের প্রডিউসটা ঠিকঠাক মতো হবে আরবিসি। তো এখন এখানে বলছে ডিপ্রেশন অফ ইরিথ্রোপয়েসিস। ডিপ্রেশন অফ ইরিথ্রোপয়েসিস মানে কি? যদি আরবিসির প্রোডাকশন, রেড ব্লাড সেলের প্রোডাকশনটা যদি ঠিক মতো না হয়, সেই ক্ষেত্রে কি কি হবে? সেই ক্ষেত্রে কি কি কন্ডিশনের কারণে অ্যানিমিয়া হতে পারে? অ্যানিমিয়া অফ ক্রনিক ডিসঅর্ডার। এখন ক্রনিক ডিসঅর্ডার বলতে এখানে কি বুঝাইছে? ক্রনিক ডিসঅর্ডার বলতে এখানে বুঝাইছে ক্রনিক কিছু ডিজিজ। যেমন হচ্ছে অ্যানিমিয়ার সাথে ডিজিজ হচ্ছে ইনফ্লামেশন হতে পারে, ক্রনিক রেনাল ফেলিয়ার হতে পারে, লিভার অ্যাক্সেস হতে পারে, এক্সেট্রা। এগুলো হচ্ছে ক্রনিক ডিসঅর্ডার, ক্রনিক ডিজিজ, যেগুলোর কারণে অ্যানিমিয়া হতে পারে। আর কারণ হচ্ছে এখানে হচ্ছে মানে আরবিসি যে উৎপন্ন হবে সেটা হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে।
আর একটা হচ্ছে ডিসেমিনেট ম্যালিগনেন্সি। ম্যালিগনেন্সি হচ্ছে এখানে হচ্ছে যে বলছে প্রসারিত হবে, মানে ডিজিজ। ম্যালিগনেন্সি মানে তো বুঝো। তো এখানে ম্যালিগনেন্সি গুলা অনেক বেশি পরিমাণে যদি থাকে, অনেক বেশি পরিমাণে প্রসারিত হয়ে যায়, মানে ক্রনিক স্টেজে চলে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যানিমিয়া হওয়ার পসিবিলিটি থাকে। ইনভেশন অফ বোন মেরো, লিউকেমিয়া, লিম্ফোমা, সেকেন্ডারি কার্সিনোমা, অ্যাপ্লাস্টিক নিউমোনিয়া, অ্যানিমিয়া আর হচ্ছে থ্যালাসেমিয়া, এগুলা হচ্ছে ডিপ্রেশন অফ ইলেকট্রোপয়েসিসের কারণে হয় এইসব অ্যানিমিয়া গুলা। তারপরে হচ্ছে বলছে হেমোলাইটিক অ্যানিমিয়া, এটা হচ্ছে ইন্ট্রা কর্পাসকুলার ডিফেক্ট আর হচ্ছে এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট। আচ্ছা, এরপরে দেখি আমরা। তারপরে বলছে হচ্ছে ব্লাড লস অ্যানিমিয়া, অ্যাকিউট ব্লাড লস। অ্যাকিউট ব্লাড লস বলতে বুঝাচ্ছি হচ্ছে এখানে হচ্ছে লার্জ ভলিউম অফ ব্লাড হচ্ছে হবে, লস হবে। সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট টাইম, সেটা হতে পারে 10 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টা, বা এরকম একটা শর্ট পিরিয়ডের মধ্যে, সেটা হচ্ছে অ্যাকিউট ব্লাড লস অ্যানিমিয়া। আরেকটা হচ্ছে ক্রনিক ব্লাড লস অ্যানিমিয়া, যেখান থেকে হচ্ছে ক্রনিক্যালি ব্লিডিং হতেই থাকবে, ব্লাড লস হবেই, যেমন ব্লিডিং, পেপটিক আলসার, পাইলস, বুকওয়ার্ম ইনফেকশন। আর হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সাইজ, শেপ এন্ড স্টেন অফ আরবিসি, ডিটারমাইন্ড বাই এমসিবি এন্ড এমসিএইচসি। আচ্ছা, এমসিবি, এমসিএইচসি আর একটা হচ্ছে এমসিএইচ। এইটা হচ্ছে হচ্ছে এমসিবির ফুল টার্মটা হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম, মানে হচ্ছে আরবিসির যে মেইন ভলিউম সেটা। আর একটা হচ্ছে এমসিএইচসি, এটা হচ্ছে আরবিসির যে মেইন ভলিউম, সেইখানে আবার হচ্ছে হিমোগ্লোবিনের যে কনসেন্ট্রেশনটা সেটা ঠিক মতো আছে কিনা সেটা। আর একটা হচ্ছে এমসিএইচ, এটা হচ্ছে এটা হচ্ছে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন ভলিউম। এখানে কিন্তু সবগুলোরই ভলিউম জানা হবে, মানে আরবিসির ভলিউম, আরবিসির সাথে হচ্ছে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ভলিউম, আর হচ্ছে শুধু হিমোগ্লোবিনের ভলিউম। এইগুলোর উপর ডিপেন্ড করছে, সাথে হচ্ছে আরবিসির যে আরবিসি তো হচ্ছে যে সাইজ, শেপ, সেটা ঠিক মতো আছে কিনা সেগুলোর উপরে নির্ভর করে কিছু ক্লাসিফিকেশন করছে, সেটা হচ্ছে একটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। আচ্ছা, তার আগে আমি বলি মাইক্রোসাইটিক মানে কি। মাইক্রোসাইটিক মানে হচ্ছে আরবিসি যে আরবিসিটা হচ্ছে লার্জার লার্জার সাইজের হয়ে যাবে, লার্জার সাইজ অফ আরবিসি। তারপর হচ্ছে মাইক্রোসাইটিক, সরি সরি মিস্টেক। আচ্ছা, মাইক্রো হচ্ছে হচ্ছে স্মলার সাইজ, আর হচ্ছে আরো কিছু আছে। ম্যাক্রোসাইট, ম্যাক্রোসাইট হচ্ছে লার্জার সাইজ সাইজ আর হচ্ছে নর্মোসাইট হচ্ছে নর্মাল সাইজ, বাট এখানে হচ্ছে আরবিসিটা কম থাকবে। আরেকটা হচ্ছে হাইপোক্রমিক, হাইপোক্রমিকটা হচ্ছে রেড ব্লাড সেলটা হচ্ছে নর্মাল থাকবে, কম থাকবে, মানে এখানে রেড ব্লাড সেলটা থাকতেছে যে ব্লাডের যে টোটাল কাউন্ট, এমসি এমসিবি কাউন্টটা, আরবিসি ভলিউম কাউন্টটা, সেইখানে হচ্ছে যে রেড ইয়া সেটা হচ্ছে নর্মাল থাকবে, সাথে যে ব্লাডের একটা কালার আছে সেই কালারটা হচ্ছে পেল কালার হয়ে যাবে, সেটা হচ্ছে হাইপোক্রমিক, মানে একটু হালকা হয়ে যাবে। হাইপোক্রমিক হচ্ছে সেটা। তাহলে আমি কি বুঝাইতে পারলাম? বুঝতে পারছো এটুকু? নাকি আরেকবার বলবো? মাইক্রোসাইটিক, ম্যাক্রোসাইটিক, নর্মোসাইটিক আর হচ্ছে হাইপোক্রমিক, এই 4টা পয়েন্ট আরেকবার বলবো। জি আপু, আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, প্রথমে আমি বলি হচ্ছে মাইক্রোসাইটিক। মাইক্রোসাইটিক মানেটা হচ্ছে যে এটা হচ্ছে স্মল, মানে আরবিসিটা হচ্ছে সাইজে ছোট হয়ে যাবে, বাট এখানে যে হচ্ছে আরবিসির পরিমাণটাও থাকবে ব্লাডে, হচ্ছে টোটাল সেলুলার এলিমেন্টস এর যে আরবিসির পরিমাণটা থাকবে সেটাও হচ্ছে কমে যাবে, এটা হচ্ছে মাইক্রোসাইটিক। আর একটা পয়েন্ট বলছে হচ্ছে ম্যাক্রোসাইটিক। ম্যাক্রোসাইটটা হচ্ছে আরবিসিটা হচ্ছে লার্জ হয়ে যাবে, মানে আরবিসি গুলা লার্জার সাইজের হয়ে যাবে। এখানে হচ্ছে তোমার আরবিসি যে কোয়ান্টিটিটা, ভলিউমটা, সেটা ঠিক থাকবে, কিন্তু এখানে যে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিনটা থাকে হিমোগ্লোবিনটা হচ্ছে কমে যাবে, এটা হচ্ছে ম্যাক্রোসাইটিক। আরেকটা বলছে হচ্ছে হাইপোক্রমিক। হাইপোক্রমিকটা হচ্ছে রেড ব্লাড সেল, আরবিসিটা হচ্ছে নর্মাল থাকবে,
নর্মাল থাকবে না, মানে আরবিসিটা হচ্ছে নর্মালের চেয়ে কমে যাবে, কিন্তু এটার যে কালার ছিল হচ্ছে রেড ব্লাড সেলের যে কালারটা, ব্লাডের যে কালার সেটা হচ্ছে পেল কালার হবে, এটা হচ্ছে হাইপোক্রমিক। আরেকটা হচ্ছে নর্মোসাইটিক বলছি, নর্মোসাইটিক হচ্ছে নর্মাল সাইজ, আরবিসির সাইজটা হচ্ছে নর্মাল হবে, বাট আরবিসিটা হচ্ছে কম থাকবে, ভলিউমটা কমে যাবে, এটা হচ্ছে নর্মোসাইটিক। বুঝতে পারছো এবার সুমাইয়া? জি আপু বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা এই ক্লাসিফিকেশনে ফিরে যাই। এখানে বলছে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া বলতে কি বোঝায়? এটা হচ্ছে মাইক্রোসাইটিক মানে কি বললাম? মাইক্রোসাইটিক মানে বললাম হচ্ছে আরবিসিটার সাইজ হচ্ছে স্মল হয়ে যাবে, আর হচ্ছে কোয়ান্টিটিটাও কমে যাবে। আর এখানে হাইপোক্রমিক মানে বলছি হচ্ছে পেল হয়ে যাবে, পেল হবে, আর হচ্ছে নর্মাল ভলিউমটাও কমে যাবে। এখানে আবার দেখো কি কি বলছে এক্সাম্পল: আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। বুঝতে পারছো মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া? বইয়ে দেখবা যে সুন্দর করে দেওয়া আছে যে এখানে হচ্ছে ভলিউমটা ঠিক থাকবে, তারপরে হচ্ছে কোয়ান্টিটি, সাইজ, শেপ সবকিছুই ঠিক থাকবে, কিন্তু হচ্ছে ব্লাডের কালারটা কমে যাবে, আর হচ্ছে সাইজটা, ম্যাক্রো আরবিসির সাইজটা বড় হয়ে যাবে, মাইক্রো, ম্যাক্রো না কিন্তু এটা মাইক্রো। এটা হচ্ছে আয়রন জি আপু বুঝতে পারছি। ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়া। আচ্ছা, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হচ্ছে মাইক্রোসাইটিক তো বললাম। আচ্ছা, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া লার্জার হয়ে যাবে, আর হচ্ছে এখানে হিমোগ্লোবিনটাও কমে যাবে, ভলিউমটা ঠিক থাকবে, এটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে আমরা ডিটেলস পরে পড়বো, এগুলো সম্পর্কে, সবগুলা সম্পর্কে পড়বো, মেগালোব্লাস্টিক, আয়রন ডেফিসিয়েন্সি, সবগুলা সম্পর্কে। আচ্ছা, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, এটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে যেখানে হচ্ছে রেড সেলটা ডিস্ট্রয়েড হয়ে যাবে, নর্মালি যে আমরা আমাদের যে রেড ব্লাড সেল নতুন করে তৈরি হয় 100, এটা হচ্ছে অলমোস্ট 4 মাসের মতো লাগে। তো এটা দেখা যাবে কি যে এখানে হচ্ছে রেড ব্লাড সেলটা যত দ্রুত তৈরি হচ্ছে তত দ্রুতই ডিস্ট্রাকশন হয়ে যেতেছে, সেই কারণে যে অ্যানিমিয়াটা হবে সেটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে কিছু সিমটমস পাবো, কিছু সাইন পাবো। সিমটমস এর মধ্যে আছে হচ্ছে টায়ার্ডনেস থাকবে, ফ্যাটিক থাকবে, লেথার্জি থাকবে, ডিসটোনিয়া থাকবে, পালপিটেশন থাকবে, পেইন, গিডিনেস, কোল্ডনেস। এটা হচ্ছে আমরা একটা স্বাভাবিক চিন্তা ভাবনা করি যে একজন মানুষের আরবিসি কমে গেছে, সাথে হচ্ছে হিমোগ্লোবিন কমে গেছে, বা আরবিসি ঠিক আছে কিন্তু হিমোগ্লোবিনও কমে গেছে, তখন সেইখানে সে কি ফিল করবে? উইকনেস ফিল করবে, টায়ার্ড ফিল করবে, তারপরে ফ্যাটিক হবে, লেথার্জি আসবে, পালপিটেশন হবে, ব্রেথটা শর্ট হয়ে যাবে, তারপরে ডিজিনেস হবে, তারপরে হচ্ছে স্কিনটা পেল হয়ে যাবে, স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে, সায়ানোস্ট হয়ে যেতে পারে, হেডেক থাকবে, ইনসomnia থাকবে। এটা হচ্ছে আমরা জানি। তো এই সিমটম গুলা এখানে বলা আছে। তারপরে সাইন, সাইনের মধ্যে হচ্ছে প্যালোর, স্কিনটা প্যালোর মানে হোল বডি প্যালোর হয়ে যাবে, প্যালোর আসবে, স্কিনটা হবে কি ড্রাই, ড্রাই থাকবে, যেহেতু এখানে হচ্ছে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তারপর হচ্ছে এখানে যে ফ্যাটিক আসতেছে, লেথার্জি আসতেছে, ডিসপোনিয়া হচ্ছে, তো এখানে হচ্ছে স্কিনটা ড্রাই হবে, পেল হবে, লাস্টারলেস হবে, হেয়ারটা হচ্ছে থিন হয়ে যাবে, হেয়ার ভারী হয়ে যাবে, নেলস, কোলি কোইলন কোইলোনিচিয়া, কোইলোনিচিয়া মানে হচ্ছে তোমার নেলস এর মধ্যে নেলস গুলা স্পুন স্পুন শেপ নেল হয়ে যাবে, এটা সেটা হচ্ছে কোইলোনিচিয়া। আচ্ছা, তারপরে ইডিমা ফর্ম হবে, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস মানে হচ্ছে ঘা হবে যে মুখের আশেপাশে বা মুখেও হতে পারে, পাস পাস হচ্ছে অনেক র্যাপিডলি মুভ করবে, তারপর ব্লাড প্রেশারটা লো হয়ে যাবে, টাংটা হচ্ছে স্মুথ থাকবে, বোল্ড থাকবে এন্ড পেল থাকবে। আচ্ছা, আচ্ছা, আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিসে যাওয়ার আগে আমি আরো কিছু কজ বলি। এখানে হচ্ছে কিছু হচ্ছে তোমার ডিজিজের কারণে বা ডিসঅর্ডারের কারণেও কিন্তু কিছু কিছু অনেক সময় হচ্ছে অ্যানিমিয়া হয়, যেমন জন্ডিস থাকলে, তারপর হচ্ছে সিকেল সেল থাকলে, আর হেমোলাইটিক অ্যানিমিয়া থাকলেও কিন্তু হচ্ছে এই ধরনের সিমটমস গুলা আসে।
সেম এই টায়ার্ডনেস থাকবে, ফ্যাটিক থাকবে, লেথার্জি থাকবে, ডিসপোনিয়া থাকবে, তারপর শর্টনেস, ব্রেথটা শর্ট হয়ে যাবে, হেডেক থাকবে, পেলোড থাকবে। এগুলো হচ্ছে নর্মাল কথা, এগুলো আমরা সবাই জানি। আচ্ছা, আরো আরো কয়েকটা কথা বলি। অ্যানিমিয়া, আমরা যে অ্যানিমিয়া, একটা পেশেন্টকে অ্যানিমিয়া, আমরা অ্যানিমিক কিভাবে বুঝবো, যে কারণে আমরা হচ্ছে তাকে হচ্ছে অ্যানিমিয়া টেস্টের জন্য পাঠাবো। তার হচ্ছে লোয়ার কনজাংটিভাতে হচ্ছে আমরা আমরা টেস্ট দেখবো কোথায়, মানে লোয়ার কনজাংটিভা অনেক পেল হয়ে যাবে। লোয়ার কনজাংটিভার মধ্যে যখন আমরা ধরবো, আমরা কিন্তু আপার কনজাংটিভা ধরবো না। আপার কনজাংটিভা হচ্ছে জন্ডিসের ক্ষেত্রে আমরা চেক করি। লোয়ার কনজাংটিভা হচ্ছে অ্যানিমিয়ার ক্ষেত্রে চেক করি। তারপর নেল বেড ক্যাপিলারিস, যখন আমরা নখের মধ্যে চাপ দিব তখন দেখবো সেখানে হচ্ছে সাদা হয়ে গেছে, মানে পেল কালার হবে, বা হচ্ছে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে অ্যানিমিক। তারপর ডরসাল সারফেস অফ টাং এর মধ্যে, টাংটা আমরা এর আগে কি পড়ে আসলাম, টাংটা হচ্ছে পেল হবে, স্মুথ হবে, বল্ড হবে। ডরসাল সারফেস অফ টাং, টাঙের ডরসাল সারফেসটা আমরা দেখবো। তারপরে দেখবো হচ্ছে স্পাম অফ দ্য সোল, সোল, সোলের পায়ের পাতা যেটা, ওইখানেও আমরা হচ্ছে অ্যানিমিয়ার সাইন পাবো। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছো? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস দেখি। ল্যাবরেটরি ডায়াগনোসিস হচ্ছে হিমোগ্লোবিন এস্টিমেশন। আচ্ছা, হিমোগ্লোবিন এস্টিমেশন এস্টিমেশন আমরা মানে এখানে আমরা হচ্ছে সিবিসি করব। সিবিসি এর মধ্যে হচ্ছে আমরা পাবো হচ্ছে হিমোগ্লোবিনের যে নর্মাল লেভেল সেটা কমে যাবে, সাথে হচ্ছে ইএসআর। এখানে সিবিসি এর মধ্যে কিন্তু আমরা হচ্ছে টোটাল ব্লাড কাউন্ট যেটা, সেখানে এখানে হচ্ছে টোটাল হিমোগ্লোবিন, সাথে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, সবগুলার কাউন্টই কিন্তু আমরা হচ্ছে সিবিসি এর মধ্যে পাবো। তো সেখানে হচ্ছে ইএসআরটা পাবো, ইএসআরটা হচ্ছে হাই হয়ে যাবে। এটা হচ্ছে হিমোগ্লোবিন এস্টিমেশন, যেটা হচ্ছে যার মাধ্যমে আমরা ক্লিনিক্যালি আমরা বলতে পারবো যে হ্যাঁ এই ব্যক্তি অ্যানিমিক। তারপর ডায়াগনোসিস অফ মরফোলজিক্যাল টাইপ অফ অ্যানিমিয়া। আচ্ছা, মরফোলজিক্যাল টাইপ অফ অ্যানিমিয়া আমরা যেগুলো বললাম ডায়াগনোসিসে, সেগুলো হচ্ছে মরফোলজিক্যাল টাইপ কোনগুলা, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, তারপর হচ্ছে নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া, তারপর হচ্ছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, আর হলো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এগুলো হচ্ছে মরফোলজিক্যাল টাইপ অফ অ্যানিমিয়া। এগুলো আবার আমরা কিভাবে টাইপ ইয়া করব, আহ, বুঝতে পারবো? ব্লাড ফিল্মের মাধ্যমে। ডিটারমাইন রেড সেল অ্যাবসলিউট ভ্যালু, রেড সেলের অ্যাবসলিউট ভ্যালু গুলা যদি আমরা মেজার করি সেগুলোর মাধ্যমে, যেমন এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি। এমসিবি হচ্ছে যেটা বললাম যে আরবিসি টোটাল ভলিউমটা ঠিক আছে কিনা সেটার জন্য হচ্ছে এমসিবি। এমসিএইচ হচ্ছে আরবিসি এর মধ্যে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা ঠিক আছে এমসিএইচসি এর মধ্যে, হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা ঠিক আছে কিনা সেটা। আর এমসিএইচ হচ্ছে হিমোগ্লোবিনের ভলিউমটা ঠিক আছে কিনা সেটা। আচ্ছা, তারপর ডায়াগনোসিস অফ ইটিওলজিক্যাল টাইপ অফ এনিমিয়া। ইটিওলজিক্যাল টাইপ অফ এনিমিয়া তো আমরা দেখলাম। ইটিওলজিক্যাল টাইপের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে কিনা, বা থ্যালাসেমিয়া আছে কিনা, বা হেমোলাইটিক অ্যানিমিয়া আছে কিনা, বা ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিড, এইগুলো এই ধরনের কোনো অ্যানিমিক কন্ডিশন আছে কিনা সেগুলো আমরা ডায়াগনোসিস করব। আচ্ছা, এইগুলার ডায়াগনোসিস হচ্ছে এই ডায়াগনোসিসটা আমি এখানে শর্ট করে দিছি, কিন্তু আমরা যখন আলাদা আলাদা ডিজিজ করব, ডিজিজ ওয়াইজ আমরা হচ্ছে অনেক বেশি অনেকগুলা করে ডায়াগনোসিস পাবো, তখন আমি হচ্ছে ব্রডলি এগুলা সম্পর্কে ডিসকাস করবো। এখন আপাতত জেনে রাখো যে মেইনলি হচ্ছে আমাদের সিবিসি করতে হবে। সিবিসির মধ্যে আমরা হিমোগ্লোবিন টেস্ট দেখবো, হিমোগ্লোবিনের লেভেলটা দেখবো, আর হচ্ছে মরফোলজিক্যাল অ্যানিমিয়া, মরফোলজিক্যাল টাইপ অফ অ্যানিমিয়া গুলা দেখবো, আর হচ্ছে এটিওলজিক্যাল টাইপ অফ অ্যানিমিয়া গুলা। আচ্ছা, এরপরে ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যানেজমেন্টটা আসলে হচ্ছে এখন অ্যানিমিক পেশেন্ট আমরা কি ম্যানেজমেন্ট দিব? আমরা তো মেইনলি হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট দিব, মেডিসিন। তো তাছাড়াও আমরা আগে কিভাবে কি করব, কারেক্ট এন্ড ট্রিট দ্য আন্ডারলাইং কজ, মানে হচ্ছে তার যে অ্যানিমিয়ার জন্য কোনো কজ আছে কিনা, নর্মালি এই আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, নাকি হচ্ছে কোনো ডিজিজের কারণে অ্যানিমিয়া হয়েছে, নাকি হচ্ছে আহ
হেমোলাইটিক অ্যানিমিয়া হয়েছে নাকি হচ্ছে ব্লাড লস ক্রনিক বা অ্যাকিউট ব্লাড লস হয়েছে, এগুলোর জন্য অ্যানিমিয়া হয়েছে, সেগুলো আমরা জানবো। আচ্ছা, এখানে বলছে কারেক্ট এন্ড ট্রিট দ্য আন্ডারলাইন কজ, মেনোরেজিয়া ইন উমেন, জিআইটি, ব্লাড লস এক্সেট্রা। ব্লাড ট্রান্সফিউশন, যদি কোনো ব্যক্তির ব্লাড লাগে সেক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশনটা দিব। অ্যানিমিক পেশেন্টের যদি লোয়ার লেভেল 9 গ্রাম পার ডেলের নিচে চলে যায়, বা 9 গ্রাম আসলেও কিন্তু অনেক সময় 9 গ্রামে আসলেও ব্লাড দেওয়া লাগতে পারে, বিশেষ করে প্রেগনেন্ট উমেনদের। প্রেগনেন্সি শুরুতে দেখা যাবে যে হ্যাঁ ব্লাড লেভেলটা ঠিক থাকলেও লাস্টের দিকে দেখা যায় যে হ্যাঁ ব্লাড লেভেলটা অনেক বেশি পরিমাণে কমে যায়, কমে যেতেই পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যেতে পারে এটা কিন্তু হাই রিস্ক অ্যানিমিয়া। তো তখন আমাদের ব্লাড ট্রান্সফিউশনটা কিন্তু খুব জরুরি হয়ে যায়। তো ব্লাড ট্রান্সফিউশন ইজ নিডেড। আচ্ছা, আজকে এই পর্যন্তই।